বিরোধী দল নেতা তিনি বলেছেন, জনগণের রায়ে আমরা সরকার গঠন করতে পারলে আমাদের ওয়াদা বাস্তবায়নের কথা দিয়েছিলাম। ইলেকশনের আগের কথা বলছেন। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে। এর প্রথম দফাই ছিল তারা সংবিধান সংস্কার করবে। এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা শুধু জাতির সঙ্গে নয়, তারা তাদের নিজেদের সংস্কারের দফার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বোধহয় এই পেজের কথা বলেছেন। আপনি যদি একটু দেখেন 6 নম্বর পেজ, বিএনপির ইশতেহারের যে 6 নম্বর পেজ, এইখানটাতে তিনি কি সংস্কারের এবং সংশোধনী এই যে বিষয়টা, এইখানে কোনো একটা ইস্যুজ আছে কিনা, তিনি কোন কোন দিক থেকে ভুল বলেছেন? দেখেন, প্রথম কথা হচ্ছে বিএনপি তো আপনার সংস্কারমুখী দল। 31 দফা বলুন কিংবা তার আগে যে ভিশন 2030 যেটা আমাদের দেশনেত্রী দিয়েছিলেন, এবং তার আগে যে 27 দফা, এখন সংবিধান সংশোধন এই পর্যন্ত 17 বার হয়েছে, 72 থেকে এই 24 পর্যন্ত। তো এটার একটা আইনি ব্যাখ্যা যখন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব দিয়েছেন যে সংবিধান সংস্কার নয়, সংশোধন করা যায়, স্থগিত করা যায়, বিভিন্ন যেগুলো আইনগত সাংবিধানিক বিধিনিষেধ সেগুলো ওনাদের খুব একটা ভালো লাগেনি। এখন ওনারা দেখা যাচ্ছে জামাত আর এনসিপি মিলে যেই কয়জন সংসদে আছে তারা সবাই মিলে আমাদের একজন সালাউদ্দিন আহমেদের কাছে নাস্তা নাবুদ হয়ে যাচ্ছেন যে আইনগত ব্যাখ্যা, সংসদীয় রীতিনীতি, সাংবিধানিক যেই সব কথাবার্তা আছে তার মধ্যে না থেকে ব্যক্তিগতভাবে যে আক্রমণটা আমার এনসিপির ভাই একটু আগে বলেছেন। দেখেন, উনি যখন ফিরলেন, এস আলমের গাড়ি, ওই যে সালাউদ্দিন আহমেদের কথা বলছেন, এস আলমের গাড়ি, তো সেটা নিয়ে তো সালাউদ্দিন আহমেদ সাহেব উনি নিজেই এটার জবাব দিয়েছিলেন। এখন তারপরে যে টাকা পয়সা, রবিনহুড, এগুলো তাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা প্রমাণ থাকে যে এস আলমের কোনো টাকা পয়সায় আমাদের আমরা কেউ এই ভাগ বসিয়েছি, আপনারা বলবেন, সুনির্দিষ্টভাবে বলবেন, কিন্তু এমন ভাবে বলবেন না, পরে বলবেন না, আপনি বলবেন, কিন্তু দেখেন এমন ভাবে বলবেন না যে যেটা আপনি প্রমাণ করতে পারছেন না, কিংবা আপনি যৌক্তিকভাবে একজনের দিকে আঙুল তুলেছেন, কঠিন একটা অপবাদ, কঠিন একটা আপনি অভিযোগ দিলেন, কিন্তু সেই অভিযোগের যে সত্যতা সেটা আসলে আপনার কতটুকু আছে। কারণ উনি গুম হয়েছিলেন সত্যি, আমরা তো মামলা করেছিলাম সুপ্রিম কোর্টের, হাইকোর্টে, তখন মামলাও করা যায় না, তারপরও মামলা একটা হয়েছিল। তারপরেই ওনাকে শিলংয়ে যখন দেখা গেল, আপনি জানেন যে তারপর ইন্ডিয়ান সরকার মামলা করেছিল, যেই কারণে দীর্ঘদিন উনি কিন্তু আসতে পারেনি। পরে যখন মেঘালয়ে ওই যে মামলা সেটেল করে তারপরেই ওনাকে ফিরতে হয়েছে। এখন হয় কি, এই ধরনের কথা যে বিএনপি হাসিনার মতো হয়ে যাবে, দেখেন এনসিপিকে কিংস পার্টি বলে কেন? এই যে এই ইন্টারিমের সময় দলও গঠন করেনি তারা, কিন্তু তারা চিফ অ্যাডভাইজার সাহেবের সাথে জাতিসংঘে আপনাদের আবার 2 জন তো উপদেষ্টাও ছিল, পরে তারা আবার নির্বাচনও করেছে। তো অনেক রকম সুযোগ, অনেক রকম সুবিধা, এবং ওই ইন্টারিমের টাইমে জামাত তাদের যেই আয়ত্তাধীন যে ব্যাংকগুলো ছিল, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক, এখন এগুলাতে তারা কিভাবে আপনার দখল করেছিল, বিশ্ববিদ্যালয়গুলো তারা কিভাবে দখল করেছিল, তো এগুলো তো ভাই আমরা সবাই জানি। এবং অলিখিতভাবে একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে তখন জামাত এবং এনসিপি, আর সোশ্যাল মিডিয়ায় তো তারা আপনার সরকার গঠনই করে ফেলেছিল। আপনার নির্বাচনের আগে আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাতেন তাহলে দেখবেন যে ওই জামাত তারা মোটামুটি আপনার একেবারে 2/3 না, পুরা আরও বেশি মেজরিটি নিয়ে মনে হচ্ছে তারা সরকার গঠন করে বসে পড়েছে। তারপর নির্বাচন যখন হলো তখন দেখা গেল যে না, আপনার সোশ্যাল মিডিয়ার চিত্র আর আপনার বটবাহিনীর ওই কাহিনী, আর আপনার এই যে আজকে যেই অভিযোগগুলো আসছে, যেগুলো আমি বলবো বেসলেস, কারণ বেস যদি থাকে আপনার, সেই বেসটা আপনি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে গণমাধ্যমে আপনি যখন কথা বলছি, ওইটুকু দায়িত্ববোধ, ওইটুকু আমাদের ওই অ্যাকাউন্টেবিলিটির ওই জায়গাটা থাকুক, আপনারও থাকুক, আমারও থাকুক।